কথায় আছে বাঙালির বাড়ি আর সাহেবের গাড়ি। মানে কিছু হোক না হোক আমরা বাঙালিরা একটা বাড়ি করব, এটা আমাদের স্বপ্নের মধ্যে থাকে। আর গাড়িটা একটু বিলাসবহুল লোকজনরা কেনে যারা এফোর্ড করতে পারে। আর সাহেব সুভদ্রা তারা বাড়ি থাক না থাক একটা গাড়ি কেনে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আজকালকার ডেটে অনেক মধ্যবিত্তরাও কিন্তু গাড়ি কিনছে। আগেকার দিনে কিন্তু প্রচুর টাকা থাকার পর মানুষ গাড়ি কেনার মতো একটা স্বপ্ন পূরণ করতো, কিন্তু এখনকার দিনে নয়। কারণ এখনকার দিনে অনেকেই নিজেরা ড্রাইভিং শিখছে, প্লাস তাদের নিজেদের কর্মসংস্থানের জন্য, মানে যেখানে যেতে হয় সেটা এফোর্ড করবার জন্য অনেকে গাড়ি করে যায়। ঠিক আছে, তার জন্য গাড়িটা অনেক ইজিলি সবাই এফোর্ড করছে আর কি। ইএমআই দিয়ে হোক, ডাউন পেমেন্ট করে ইএমআই দিয়ে, বা ক্যাশে খুব কম লোকজনই গাড়ি কেনে। তো এই ব্যাপারটা এখন চলে আসছে, কিন্তু দুটোই অ্যাকচুয়ালি মিসইউজ। যদি বলো কেন? কারণ গাড়ি শুধু কিনলে হয় না, গাড়ির মেনটেনেন্স কস্ট প্রচুর, হাতি পোষার সমান। গাড়ির প্রতি বছর ইন্স্যুরেন্স আছে, প্রতি বছর ট্যাক্স আছে, প্রতি বছর না হলে 2 বছর ছাড়া ব্যাটারি চেঞ্জের ব্যাপার আছে, ধোয়া চেক আছে, এটা আছে ওটা আছে, প্রচুর টাকা মেনটেনেন্স লাগে। প্লাস যদি নিজে না চালাতে পারো ড্রাইভার, তাহলে তো আর বলার কথা নয়। সঙ্গে সঙ্গে তোমার তেল খরচ আছে। তো সব মিলিয়ে গাড়ি মেনটেন করা যথেষ্ট চাপ, কিনলেই হলো না। ঠিক আছে, তাই গাড়ি কেনা মানে হাতি পোষা। আর বাড়ি, সে তো আর এক জিনিস। তুমি শখ সাধ্যর জন্য বাড়ি কিনবে, এবার বাড়ি করলে তোমার নানা রকম শখ জাগবে, এরকম করি ওরকম করি, এই ইন্টিরিয়ার করি, ওই করি সেই করি। এই করতে গিয়ে দেখা যাবে তুমি যে লিমিট নিয়ে নেমেছিলে তার হিউজ পরিমাণ লিমিট ক্রস করে গেছে। আর তখন তোমাকে তোমার অন্য সব জিনিসগুলো হয়তো বেচতে হবে, বন্ধক দিতে হবে, এরকম হয়। খুব কম লোকজন আছে যারা পুরো টাকা অ্যামাউন্ট জোগাড় করে তারপর বাড়ি করতে নামে, খুব কম লোকজন। অনেকে আছে যে অনেক টাকা ইনকাম করেছে, এরপর তাদের মনে হচ্ছে একটা থাকার জায়গা, তাহলেও লস। যদি তোমরা যে টাকা বাড়িতে ইনভেস্ট করো সেই টাকা যদি ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট দেখো, আর সেই ইন্টারেস্টে যদি তুমি বাড়ি ভাড়া নাও, তাহলে তোমার টাকা কি টাকা থেকে গেল, প্লাস ইন্টারেস্টের টাকায় তুমি সুন্দর সুন্দর বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবে। কিন্তু ওই ভাড়া বাড়ি আর নিজের বাড়ির যে ফিলিংসটা, এর জন্য মানুষ এত টাকা খরচ করে। বুঝতে পেরেছ? এবার আমি যে জ্ঞান দিচ্ছি তোমাদের, সেই জ্ঞানদাত্রী সেও কিন্তু তাই। সেও কিন্তু ইমোশনের বশীভূত হয়ে কিন্তু বাড়ি করেছে, আমার বাড়ি, আমার স্বপ্নের বাড়ি। কিন্তু সেও জানে সেই টাকাটা যদি সে রেখে দেয়, তাহলে তার যা ইন্টারেস্ট তার থেকে এর থেকে সুন্দর বাড়িতে সে ভাড়া থাকতে পারবে, এবং সেই টাকাটাও তার থেকে যাবে। কিন্তু তারপরেও মানুষ করে। আর বাড়ি একটা এমন জিনিস, প্রতি বছর বছর তার মেনটেনেন্স থাকে। আজ এটা খারাপ হচ্ছে, কাল ওটা খারাপ হচ্ছে, পরশু ওটা সারাতে হচ্ছে, তরশু ওটা করতে হচ্ছে। মানে প্রপার মেনটেন যারা করে বাড়ি করার পর, অনেকে করে না, কিন্তু যারা করে তারা কখনো তোমার ওয়্যারিং ঠিক করে, কখনো তোমার বাইরের রং করে, কখনো ভিতরের রং করে, কখনো প্লাম্বিং ঠিক করে। এসব করতে করতে দেখা যায় যে বেশ হিউজ পরিমাণ খরচ প্রতি বছরই লেগে আছে। তাই আলটিমেটলি দুটোতেই অ্যাকচুয়ালি বুদ্ধমানা। কিন্তু আমরা সব থেকে বেশি প্রায়োরিটি কী দিই বলো তো? আমাদের ইমোশানকে। তো বাড়ির মধ্যে আমাদের ইমোশান জড়িত আছে। আজকের ডেটে ধরো টিভি ফ্রিজ নেই এমন বাড়ি খুব কম পাবে, মানে মধ্যবিত্তদের কথা বলছি, যে এমন বাড়ি টিভি নেই ফ্রিজ নেই এমন খুব বাড়ি কম পাবে। হয়তো টিভি এখন কেউ দেখেও না, তারপরে একটা শো পিসের মতো কিন্তু টিভি সবার ঘরে একটা করে রয়েছে, ফ্রিজ তো রয়েইছে। আবার সিঙ্গেল থেকে ডাবল ডোরে চলে গেছে, ট্রিপল ডোরে চলে গেছে, সাইড বাই সাইড ডোরে চলে গেছে, যার যতটা মানে সামর্থ্য সে করে। আর এসি, একটা সময় এসি লাগানো মানে বাবা এসি লাগিয়েছে, মানে তার বিশাল কিছু থাকলে তবেই সে এসি লাগাতো। কিন্তু আজকের দিনে যেভাবে গরম পড়ছে আর যেভাবে মানে মানুষের শরীর হাঁসফাঁস করছে, তো কিছু পারুক না পারুক মানুষ একটা এসি লাগিয়ে নেয়। এবার এসি লাগানোটা কিন্তু বেশি খরচা নয়, কিন্তু এসি মেনটেন করা কিন্তু খুব খরচা। যদি বলো কেন? তার কারণ হচ্ছে এসি এখনকার দিনে গড় 10 বছরের বেশি ভালো থাকে না। আর সেখানে যদি ইনভার্টার এসি হয় তাহলে তো আর বলার কথা নেই। হ্যাঁ, ইলেকট্রিক বিল ইনভার্টার এসি হলে কম খরচা, এটা আমরা সবাই জানি। কিন্তু ধরো মানে বছরে 2বার তার হচ্ছে তোমার পরিষ্কার করার থাকে,
এসি সার্ভিসিং যেটা বলে, তারপরে তো যদি কিছু খারাপ হয় পার্টস তাহলে তো কথা নেই। তো এখন আমরা যারা এসবগুলো কিনি এগুলো হচ্ছে সবটাই ইমোশনে বশীভূত হয়ে, তবে এসিটা এখন আর ইমোশনের ব্যাপার নেই, এসিটা আর এফোর্ড করতে পারছি তাই কিনছি এরকম ব্যাপার নেই, এসিটা এখন প্রয়োজন হয়ে গেছে, এতটাই গরম পড়ছে। তো যাই হোক, এই এত কথা কেন আসছে বলো তো? কারণ খুব রিসেন্ট আমাদের ম্যান্ডি একটা গাড়ি কিনেছে, আর সেই গাড়িটা নিয়ে কিন্তু পুরো ইউটিউব প্রায় তোলপাড় হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই বেস্ট উইশেস জানিয়েছে, কিন্তু কিছু লোকজন ওই ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এটা নিয়ে বলছে। তো যাই হোক, আমি কিন্তু শুনিনি যে মানে আমাদের বোতল এটাকে ফার্স্ট হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড এরকম কিছু বলেছে। যতদূর আমি জানি তার ওখানে ভিউয়ার্সরা অনেক রকম কমেন্ট করেছে, কিন্তু বোতল কি ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড নিয়ে কিছু বলেছে আমার জানা নেই। আচ্ছা, এইবার অনেকে দেখলাম ম্যান্ডির কমেন্ট বক্সে লিখেছিল, যদিও ম্যান্ডির সেই ভিডিওটা এখন কিন্তু আর নেই। ম্যান্ডি আজকের যে ভিডিওটা ছেড়েছিল সেই ভিডিওটা আমি কিন্তু সকালবেলা দেখেছি, দেখার পর এখন দেখছি যখন কন্টেন্ট করতে যাব তখন ভিডিওটা দেখবার চেষ্টা করলাম, দেখলাম ভিডিওটা নেই। তো সেই ভিডিওয় কমেন্ট বক্সে এসেছিল যে দেবশ্রীদি এবং হার্ট এরা দুজন নাকি সেকেন্ড হ্যান্ড বলেছে। তো দেবশ্রীদির ভিডিও দেখে আমি সেটা বুঝতে পারিনি দেবশ্রীদি কী বলেছে, সত্যি সেকেন্ড হ্যান্ড বলেছে কি না আমি জানি না, আমি সেই জন্য বলতে পারবো না। তবে হার্টের একটা ভিডিওতে হার্ট কিন্তু বলেছে যে আপনারা বোঝেননি, আপনাদের ফল্ট, অনেক আগেই তো আমরা বুঝতে পেরেছি। তার মানে সেকেন্ড হ্যান্ড সে বলতে চেয়েছে, এটা বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি আগেও বলেছি এখনও বলেছি, ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড তাতে আমার আপনার কিছু নেই, কারণ হচ্ছে যে ব্যবহার করবে সেটা তার ব্যাপার। তবে হ্যাঁ, ম্যান্ডি সেখানে ক্ল্যারিফিকেশান দিয়েছিল যে ম্যান্ডি এটা ফার্স্ট হ্যান্ড কিনেছে, কারণ ওর বক্তব্য যদি কেউ গাড়িটা বিক্রি করে আর সেই গাড়িটা সে কেনে, মানে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে, তাহলে যে ফার্স্ট হ্যান্ড কিনেছিল তার তো অনেক ইমোশন সেই গাড়িটার প্রতি থাকবে। তো ইমোশনের যে কোনো কারণে সে হয়তো বিক্রি করছে, তাহলে সেই ইমোশনটা থাকবে, তার চোখের জল থাকবে, তো সেই গাড়িটা নেওয়া তার জন্য সুখকর হবে না। যদিও এটাও বলেছে যে এখন আর গাড়ি কেউ কষ্ট হচ্ছে বলে বিক্রি করে দিচ্ছে এরকম নয়, না, এখন মানুষের না মানে ভীষণ কীরকম বলো তো, ভীষণ উইমজিক্যাল হয়ে গেছে, আজকে যেটা পছন্দ কালকে সেটা পছন্দ নয়। অনেকে আছে 2 বছর 3 বছর অন্তর অন্তরই গাড়ি চেঞ্জ করে, কিছুদিন চালিয়ে কিছু মাইলেজ হয়ে গেল দেন সেটা বাড়ি বিক্রি করে দিয়ে আবার পরের দিন পরে একটা কেনে, 2-3 বছর অন্তর অন্তর গাড়ি চেঞ্জ করে, অনেকেই আছে। ঠিক আছে, তার তো ওখানে কোনো ইমোশনের ব্যাপার নেই যে ইমোশন জড়িয়ে আছে গাড়িটা বেছে দিলাম, কারণ সে আরও বেটার কেনবার জন্য ওটাকে বিক্রি করেছে। যেমন ফোন, এখন ফোনও এরকম করছে মানুষ, মানে 1 বছর 2 বছর ইউজ মানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 বছর তো বাদই দাও, 3-4 বছর এখন আর কেউ ইউজ করে না, আমাদের মতো বলদিগুলো ছাড়া। বেশিরভাগই ফোন কেনে 1 বছর 2 বছর ইউজ করে, তারপর বিক্রি করে দিয়ে আবার নতুন কেনে, মানে যত নতুন আপডেট ভার্সান আসছে তারা সেই আপডেট ভার্সান ক্যারি করার চেষ্টা করে। তো গাড়িও তাই, যারা গাড়ি ভালোবাসে, গাড়ির নতুন নতুন মডেল চড়তে ভালোবাসে, যারা গাড়িটা বোঝে, তারা অনেকেই এরকম আছে 2-3 বছর অন্তর অন্তর গাড়ি চেঞ্জ করে, তো তাদেরকে ওই ইমোশন নেই। তবে হ্যাঁ, অনেকের আছে যে গাড়িটা অনেক কষ্টসিদ্ধ করে কিনেছিল, কষ্টে বা শখে বা যাই করে হোক সেই জিনিসটাকে রেখেছিল, কোনো না কারণে দুর্ঘটনাবশত মানে কোনো কারণবশত সেই গাড়িটা বিক্রি করে দিতে হচ্ছে, সেক্ষেত্রে ইমোশনটা জড়িয়ে থাকে। তো ম্যান্ডি বলছে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি এই জন্যই কিনতে চাই না, তার কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়িতে ওই যে ফিলিংসটা থাকে লোকের, সেই ফিলিংসটা মানে তার কষ্টের হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার জন্য সেটা ভালো হবে না, তার জন্য আমি সবসময় ফার্স্ট হ্যান্ডই পছন্দ করি। ইনফ্যাক্ট ওর যে ভাইপো আসমান, সে নাকি বলেছিল যে 1-1.5 লাখ টাকার মধ্যে তুমি খুব ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারবে, তো তুমি বলো, তো আমি সেটা ব্যবস্থা করতে পারি বা দেখতে পারি। তো আমি জানি না যে এই আসমানদের যে গাড়িটা আছে সেটা ফার্স্ট হ্যান্ড গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমি জানি না। ঠিক আছে, ওরা তো একটা গাড়ি কিনেছে এবং গাড়িটা চড়ে, তো রীতিমতো সেটা নিয়ে এদিক ওদিক যায়, তো সেই গাড়িটা ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড আমার জানা নেই। তো যাই হোক, সেটাতে নাকি ম্যান্ডি রাজি হয়নি। ম্যান্ডির বক্তব্য ছিল যে না, আমি যদি কিনতে পারি তাহলে ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনবো, তো যদি না কিনতে পারি তাহলে কিনবো না, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো না। কিন্তু তবু মানুষ সবাই অনেকেই বলছে এটা সেকেন্ড হ্যান্ড। তো যাই হোক, এবার শোরুমের কথা উঠেছে যে এটা শোরুম নয়, এটা সার্ভিস সেন্টার। তো ম্যান্ডি বলছে তোমরা যারা কলকাতা শহরে থাকো বা আরও ভালো বড় শহরে থাকো, সেখানে শোরুমের সঙ্গে আমাদের শোরুম গুলিয়ে ফেলো না, আমাদের শোরুমটা এরকমই হয়, এখানে আশেপাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, ঘাস জন্মে থাকে, তো কি বলবো, আমাকে তাহলে এখন শোরুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হয়। আবার অনেককে বলেছে, ও মানে এটাও উত্তর দিয়েছে, তাহলে কি আমাকে এখন ফার্স্ট হ্যান্ডের কাগজপত্র শো করাতে হবে তবে তোমরা বিশ্বাস করবে? তো যাই হোক, সেখানে আমাদের টুনি দিদা গিয়ে একটা কমেন্ট করেছে যে কেন
তুই কেন ফার্স্ট হ্যান্ড কি সেকেন্ড হ্যান্ডের জন্য কাগজ শো করবি? যার বিশ্বাস করার হয় করবে, না করার হয় না করবে। এটা আমি টুনি দিদার সাথে সহমত, যে এটা খুব ঠিক কথা, যে ভাই আমার গাড়ি, আমি জানি সেটা ফার্স্ট হ্যান্ড কি সেকেন্ড হ্যান্ড, তো আমি লোককে বোঝানোর জন্য আমাকে কাগজ শো করতে হবে, সেটা ঠিক নয়। আর আমার মনে হয় সেটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে না ইউটিউবের, জানি না কোনো কাগজ শো করা যায় কি না। তবে আমার মনে হয় যে কোনো কাগজ শো করাটা উচিত নয়। যার বিশ্বাস করা সে করবে, না করা না করবে, ঠিক আছে। এবার এই ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড চলতেই থাকবে, কারণ মানুষ এমনই, যে কোনো জিনিসের মধ্যেই কিছু না কিছু খুঁত বের করার চেষ্টা করে, এটা মানুষের নেচার। তাই জন্য এটা খুব স্বাভাবিক যে ম্যান্ডির থেকে অনেক ভালো অবস্থাপন্ন ঘরের মেয়েরা বা ভালো অবস্থাপন্ন ঘরের বউয়েরা তারা গাড়ি চড়তে পারছে না, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে পয়সা তো সবাই ইনকাম করতে পারে না। অনেকে অনেক কষ্ট করে, তারা কায়িক পরিশ্রম করে টাকা ইনকাম করে। অনেকে অনেক লেখাপড়া শেখার পরেও খুব মিনিমাম অ্যামাউন্টের চাকরি করে তাদের দিন গুজরান করে। এত বিলাসিতার কথা তো তারা ভাবতেই পারে না, গাড়ি কেনার কথা তারা ভাবতেই পারে না। তো স্বাভাবিকভাবে তাদের তো একটু জেলাস হবেই, এটা স্বাভাবিক। আমার হলে আমারও হতো, যে ভাই আমার নেই, আমার এত কষ্ট, আমি এত পরিশ্রম করি, এত আমার মানে পড়াশোনা শিখেছি, এই ফ্যামিলি থেকে বিলং করি, আমরা গাড়ি চড়তে পারছি না, ওরা চড়ছে। তো এরকম অনেকেরই এই ব্যাপারটা আছে। তবে হ্যাঁ, আমি নর্মালি এই গাড়ির ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ আমার মনে হয় যে গাড়ি পোষা মানে হাতি পোষা। যদি হ্যাঁ কোনো দিন সেই হাতি পোষার মতো কারো সামর্থ্য হয়, তাহলে সে গাড়ি কিনলো, ঠিক আছে। নাহলে আমার গাড়ির প্রতি খুব নেশা নেই। তবে হ্যাঁ, আমার বাড়ির প্রতি প্রচুর নেশা। বাড়ি করতে আমার ভালো লাগে, বাড়ির মানে ভিতরের ইন্টেরিয়ার করতে আমার ভালো লাগে, এটা আমার নেশা। কিন্তু আমি জানি এটা শুধুমাত্র ইমোশন, এটার ইকোনমিক্যাল ভ্যালু যদি দেখো তাহলে লস কারবারে, কিন্তু তবু এটার পছন্দ। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে অনেকেই বোতলকে বলছে জেলাস 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 এই ব্যাপারটাতে, মানে গাড়ি কেনার ব্যাপারটাতে। না, বোতল কেন জেলাস হবে? বোতল কি গাড়ি কেনার এক্সপেকটেশান রেখেছিল? আমি তো জানি না। আমি যতদূর জানি বোতল স্কুটি কেনার এক্সপেকটেশান রেখেছে, স্কুটি কিনবে, ঠিক আছে। তাহলে বোতল যদি গাড়ি কেনার এক্সপেকটেশান নাই রাখে, তাহলে কেন করবে? আর বোতল তো যদি ম্যান্ডির সঙ্গে কম্পিটিশন করে, তাতে ভুল করছে, কারণ বোতল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ম্যান্ডি একজন ব্লগার, ঠিক আছে। আর ম্যান্ডি আর বোতলের মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স, মানে ইনকামের সোর্সের, ঠিক আছে। এইবার বোতল যদি মানে তোমার কি বলবো, বিজনেসটা ভাবে ওর সঙ্গে কম্পিটিশান দেবে, তাহলে আলাদা কথা। বাদ বাকি এইগুলোতে কি সেই লেভেলের কম্পিটিশান দিতে পারবে? তবে হ্যাঁ, বিজনেসেও কিন্তু বোতল ম্যান্ডির মতো কম্পিটিশান দেওয়ার জায়গাতে নেই, কারণ ম্যান্ডি যেভাবে ইনভেস্ট করেছে, বোতল সেইভাবে ইনভেস্ট করতে পারছে না। তার কারণ হচ্ছে, বোতল কি করেছে? বোতল একটা অফলাইন আগে একটা দোকান কিনেছে, তো সে দোকান কিনেছে বলছি, সরি, দোকান ভাড়া নিয়েছে। তো তার জন্য তো বেশ ভালো অ্যামাউন্টের প্রয়োজন হয়। প্লাস হচ্ছে তোমার প্রতি মাসেই একটা অ্যামাউন্ট দিতে হয়, স্যালামি দিতে হয়েছে, প্লাস হচ্ছে ইন্টেরিয়ার করতে হয়েছে, এখানে তো অনেকটা খরচা করে ফেলেছে না। তো সেই জায়গায় ও যে ইনভেস্ট করবে অনলাইনে জিনিসে, সেই ইনভেস্টটা ওর থেকে অনেক বেশি ম্যান্ডি করতে পারছে। আর আমি মনে করি এই জায়গায় বোতল একটা ভুল স্টেপ নিয়েছে। অবশ্যই নিজের দোকান হওয়া ভালো, নিজের একটা জায়গা হওয়া ভালো, নিজের একটা ব্যবসা হওয়া ভালো, খুব ভালো ডিসিশন, কিন্তু এই মুহূর্তে ছিল না। এই মুহূর্তে ও যদি অনলাইনের বিজনেসগুলোতেই বেশি ইনভেস্ট করতো, ওর জিনিসপত্রে, মানে ধরো যে নাইটি বা চাদর বা যাই করো, আর ওইদিকে ইমিটেশন যে জিনিসগুলো বিক্রি করে, সেগুলোতে যদি বেশি ইনভেস্ট করতো, তাহলে আরও ব্যবসাটা মানে দ্বিগুণ হতো। কারণ ও তো অফলাইনে করেছে, আর আজকালকার দিনে জানো তো যে অফলাইনে বিজনেস কিন্তু সেই লেভেলের হয় না, মানে যেটা অনলাইনে বিজনেসে হয়, ঠিক আছে। এখন অনলাইনে ছড়াছড়ি, এখন গড়িয়াহাটের দোকানগুলোতে গেলে না তোমার কান্না পাবে, ইনফ্যাক্ট বেহালার দোকানগুলোতে গেলেও তোমার কান্না পাবে, দেখবে মাছি তাড়াচ্ছে। একটা সময় চৈত্র সেলে আমরা যখন বেহালা বা গড়িয়াহাটে জামাকাপড় কিনতে যেতাম, পা গলানোর জায়গা থাকতো না, এত ভিড় হতো, ঠিক আছে। আর এখন আমি এই ভেরি রিসেন্ট যে সেলটা গেল চৈত্র মাসে, তখন আমি বেহালা এবং গড়িয়াহাট দু জায়গায় গিয়েছিলাম, তো দেখলাম মাছি মারছে। ইনফ্যাক্ট পুজোর সময়
পুজোর সময় আমি গিয়েছিলাম একদিন গড়িয়াহাটে, ওই তৃতীয়া না দ্বিতীয়ার দিনে গিয়েছিলাম। তখনও দেখলাম গড়িয়াহাটে সেই ভিড়টা নেই, যেই ভিড়টা আগে দম ফাটা ভিড়, মানে ধস্তাধস্তি করে ঢুকতে হতো মার্কেটে, সেটা কিন্তু নেই। তো এই অনলাইনের দৌলতে ওদের ব্যবসা অনেকটাই মার খেয়েছে এবং মল কালেকশানটা মানুষের মধ্যে বেশি গেঁথে গেছে, যার জন্য সেইভাবে হয় না। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের বোতল যে ইনভেস্ট করেছে অফলাইনে, সেটা অনেকটা বেশি পরিমাণ হয়ে গেছে, যার জন্য মালে ইনভেস্ট কিন্তু কম হয়ে যাচ্ছে, এটা আমার ধারণা। সেই জায়গায় কম্পিটিশান আসার জায়গা নেই, কারণ ম্যান্ডি বলেছিল 50,000 টাকা লোন নিয়েও ব্যবসা শুরু করছে, মানে চাদর আর নাইটির যে বিজনেসটা, যেটা বাড়ি থেকে। আগে তো কী করতো, দোকানে গিয়ে সেগুলো দোকান থেকে তোমার রিলস বানাতো একবার। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল মালটা দোকানদারই তুলতো, ওরা শুধু বিক্রি করে দিত, তার জন্য একটা পার্সেন্টেজ পেত। কিন্তু পরবর্তীকালে ম্যান্ডি কী করলো, 50,000 টাকা বললো স্যান্ডি লোন নিয়েছে, সেই দিয়ে ব্যবসায় প্রথম বস্তা করে মাল আনে, মানে নাইটি আর প্রথমে নাইটি আনে, তারপরে আস্তে আস্তে সেই বিজনেসটাকে বাড়িয়েছে। এবার বোতল একটা কথা বলেছে যে এই ক্রেডিটটা আমার, যে আমি যেহেতু যখন নাইটি বিজনেস শুরু করলাম তখন কিন্তু ওর মনের মধ্যে কুটকুটুনি শুরু হলো, এবং সেই জন্য কিন্তু সেইভাবে বিজনেসটায় ঝাঁপিয়েছে। ঠিক কথা, এটা একদমই ঠিক কথা বলেছে বোতল। কারণ আমরা না যখন কম্পিটিশানে নামি, তখন আমাকে চিন্তা করতে হয় যে আমি কম্পিটিশান দিচ্ছি, আর যখন আমি কম্পিটিশান দিচ্ছি তখন আমার মধ্যে ক্যাজুয়ালনেসটা চলে না, ঠিক আছে? আর তখন আমাকে সেই লেভেলে লেগে পড়ে থাকতে হয়। আর আমরা জানি ম্যান্ডি কিন্তু তারপর থেকেই, যবে থেকে বোতল বিজনেসে এসেছে, তবে থেকে যে হারে কম্পিটিশান শুরু করেছে, মানে নিজেকে কম্পিটিশানে নামিয়েছে এবং যেভাবে ব্যবসার জন্য খেটেছে, সেটা কম কথা নয়। তাই জন্যই কিন্তু ওর ব্যবসাটা এত তাড়াতাড়ি রানিং হয়েছে। আর অবশ্যই এই ক্রেডিটটা বোতলেরই যায়, কারণ বোতল যদি বিজনেসটায় না নামতো, আর যদি ম্যান্ডির সাথে বোতলের এই ব্যাপারটাতে একটা সমস্যা না হতো, এবং ম্যান্ডির মধ্যে ফার্স্ট হওয়ার টার্গেটটা না থাকতো, তাহলে কিন্তু ম্যান্ডি তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারতো না। তখন ওর একটু গায়ালানি ব্যাপারটা থাকতো, ঠিক আছে? এটা মানুষের হয়। আমি যদি কারোর সঙ্গে কম্পিটিশান করি, তাহলে সেই কম্পিটিশানের জোরে আমার মধ্যে এক্সট্রা স্ট্যামিনা তৈরি হয়ে যাবে, সেটাই ম্যান্ডির মধ্যে হয়েছে। আর এটাতে বোতলের সঙ্গে আমি সহমত। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখন বোতল ম্যান্ডির ধারে কাছে আসতে পারবে না বিজনেসে। কেন আসতে পারবে না? তার কারণ ওই ম্যান্ডির পরিশ্রম প্লাস হচ্ছে ম্যান্ডির ইনভেস্টমেন্ট, দুটো প্রচুর করছে, প্রচুর ইনভেস্টমেন্টও প্রচুর, পরিশ্রমও প্রচুর করছে, ঠিক আছে? এবার তাহলে বলতে পারো যে বোতল কি পরিশ্রম করছে না? হ্যাঁ, বোতল পরিশ্রম করছে, কিন্তু বোতলের পরিশ্রম দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। কোথায় বলো তো? এক হচ্ছে ওর দোকানে বসতে হচ্ছে, দোকানে সময় দিতে হচ্ছে, সে সেখানে বিক্রি হোক না হোক, এখন তো বসে তোমাকে সময়টা দিতে হবে, মানে ওখানে একটা টাইম দিতে হচ্ছে, প্লাস অনলাইনে দেখাতে হচ্ছে, তাহলে ওখানে সময়টা ভাগ হয়ে যাচ্ছে। এবং বোতলের কিন্তু সেই ক্যাপেবিলিটি নেই, মানে যেই পরিমাণ ইনভেস্ট ম্যান্ডি করেছে, সেই পরিমাণ ইনভেস্ট কিন্তু বোতল করতে পারছে না। তো স্বাভাবিক একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে বোতল ভ্যারাইটি জিনিসপত্র নিয়ে আসছে, দোকানে কি নিয়ে আসছে, ব্রাশ, মাজন, খাতা, পেন্সিল, চিপস, কিচ্ছু বাদ দিচ্ছে না, মানে হরেক মাল, মানে রকমারি ভ্যারাইটি স্টোর্স, হ্যাঁ, এটা করে ফেলেছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বোতল কিন্তু অনলাইনেও দুটো বিজনেস করছে, একটা হচ্ছে গয়নার, একটা হচ্ছে ওই নাইটি ফাইটিগুলো। এবার সেখানে নাইটি শুধু না, নাইটির সঙ্গে চুড়িদার বলছি, নাইটির সঙ্গে হচ্ছে তোমার চাদরের সঙ্গে আবার কুর্তি, প্লাজো, তারপরে স্কার্ট, এইসব নানা ধরনের জিনিস বিক্রি করছে, ঠিক আছে? এবার তার জন্য কি হচ্ছে, নানা জিনিসে ছোট ছোট করে ইনভেস্ট করতে হচ্ছে, এবং ওর হিউজ কালেকশান হচ্ছে না। এই জন্য সেই জায়গায় অবশ্যই বোতল অনেকটা পিছিয়ে পড়েছে। আর ম্যান্ডিকে এখন এই মুহূর্তে বোতল ধরাছোঁয়ার বাইরে, কারণ ম্যান্ডির যে সেলিংটা হচ্ছে সেটা তো দেখলাম, 15 দিনের মধ্যে ওর সমস্ত মাল যেগুলো তুলছে সেগুলো সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? 15 দিন ছাড়া ওকে মানে যেতে হচ্ছে, এবং হচ্ছে 300 পিস 400 পিস করে নাইটি নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে? তাহলে মাসে কত পিস নাইটি সেল হচ্ছে? 800 পিস নাইটি সেল হচ্ছে, ঠিক আছে? তারপর চাদর তো আছেই। তাহলে বুঝতে পারছো তো, বিজনেসে এখন ও ধরাছোঁয়ার বাইরে। আর এটা শুধুমাত্র ম্যান্ডির পরিশ্রমেই হয়েছে আর ইনভেস্টে হয়েছে ম্যান্ডি। এবং সেখানে কি বলবো, যে বিজনেসটা যে করছে, আমরা কিন্তু সবাই জানি যে ম্যান্ডি কিন্তু প্রচুর দাম নেয়। তাহলে এবারে
তাহলে কি করে চলছে? হ্যাঁ, একটা তো ম্যান্ডির ফেস ভ্যালু আছে, একটা বড় ব্লগার তার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড বার যে ঘুরে যারা জিনিস নিতে আসছে তারা তো নিশ্চয়ই কোয়ালিটি দেখছে, তো হয়তো তাদের কাছে সেই কোয়ালিটিটা অনেক বেশি বেটার মনে হচ্ছে, হ্যাঁ, অন্য কারোর থেকে তুলনায় বেশি ভালো মনে হচ্ছে, তার জন্য তারা নিচ্ছে। এবার তাহলে বলতে পারো তারা কি বাজার ঘোরে না? হ্যাঁ, ঘোরে হয়তো, বাজার ঘোরে, কিন্তু মানুষ কি ওই চোখের সামনে যে জিনিসটা দেখে টুক করে সেটাকে স্ক্রিনশট নিয়ে পাঠানো, সেটা একটা বড় অন্য ব্যাপার। আর দোকানে গিয়ে জিনিসপত্র কেনা, সেটাও অন্য ব্যাপার, তার জন্য হচ্ছে। আর যতদূর মনে হয় যে ওর যে ক্লায়েন্ট বেসটা সেটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল বেশি, ঠিক আছে, তো সেইখানে হয়তো মানুষ অত ঘুরে ঘুরে বাজার হাট করছে না, এটাও হতে পারে। তো যাই হোক, ওভারঅল সব মিলিয়ে ম্যান্ডির বিজনেসে কিন্তু ম্যান্ডি সাকসেস। আর ম্যান্ডি বিজনেসে সাকসেস বলেই কিন্তু ম্যান্ডি এত কনফিডেন্টলি কাজটা করতে পেরেছে, ম্যান্ডি এত কনফিডেন্টলি এই গাড়িটা কেনবার ব্যবস্থা করতে পেরেছে। যাই হোক, এবার বোতলের কথা হচ্ছে যে ম্যান্ডি প্রচুর এক্সকিউজ দিচ্ছে, সেটা হচ্ছে মঙ্গলবার শনিবার নিয়ে, শুভ অশুভ নিয়ে। ম্যান্ডি নাকি জামা কাপড়ও পরে শুভ দিন দেখে পরে আর কি, তো সেখানে এগুলো মানে না। প্রথম কথা হচ্ছে যে বার শুভ অশুভ এটা কিন্তু কথাটা সব জায়গাতে খাটে না, ঠিক আছে, কিন্তু তবু আমরা মনে করি কি বুধে যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ, বুধবারটাকে মানুষ যে কোনো জায়গায় যাওয়ার জন্য বা যে কোনো জিনিস করবার জন্য সবথেকে ভালো মনে করে দিনটা, ঠিক আছে। তাছাড়া এই যে রথে, তারপরে হচ্ছে তোমার মাঘী পূর্ণিমা, হ্যানা ত্যানা, এইসব যে ডেটগুলো আছে সেইগুলো মানুষ মনে করে যে শুভ দিন, শুভক্ষণ। এইবার অম্বুবাচীর ব্যাপারটা আমার সত্যিই জানা নেই সেটা কী সেন্সে করা হচ্ছে, তবে অশুভ কোনো দিন হয় না, সেইভাবে অশুভ কোনো দিন হয় না। তবে হ্যাঁ, শনি মঙ্গলবারে অনেকেই ব্যাপারটাকে অ্যাভয়েড করে, মানুষ অ্যাভয়েড করে, কিন্তু মঙ্গলবারটা অবশ্যই মঙ্গলবারটা মঙ্গল গ্রহের বার, কিন্তু তার যে মানে দেবতা সেটা কিন্তু অবশ্যই হনুমানজি। আর শনিবারের যে সেটাই কিন্তু বড় বাবার বার, আর সেটার বাধা মানে বিপত্তি কাটিয়ে দেয় কে? মা কালী। মা কালীর কাছে গিয়ে প্রে করলে সেই বাধাটা কেটে যায়। তাই এরকম সিস্টেম আছে যে শনিবার গিয়ে আমরা বড় বাবাকে তুষ্ট করবার জন্য বড় মামার ওখানে তো প্রদীপ ধূপ জ্বালি, কিন্তু অ্যাকচুয়ালি মানে মা কালীকেই আর কি পুজোটা দেওয়া হয় তার বাধা বিপত্তি কাটানোর জন্য, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে বললাম আমাদের এখানে বড় কাছারি, উনি তো মানে অ্যাকচুয়ালি শিবেরই ব্যাপার, কিন্তু তবু ওখানে মঙ্গল শনিবার করেই ভিড় হয়। তাহলে যদি ওটা শুভ অশুভ হতো মঙ্গল শনিবার, তাহলে কি বাচ্চাদের নিয়ে গিয়ে ওখানে পুজো দেওয়া তো মঙ্গল শনিবার করে? নিশ্চয়ই না, ওখানে ওইভাবেই তৈরি হয়েছে। আবার তারকেশ্বরে সোমবার, ঠিক আছে, বাবার বার ধরা হয়। তো এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। এবার একটা কথাই দেখি বারবার জোর দেওয়া হয় যে ব্রাহ্মণ সন্তান হয়ে পুজো আচার জানে না, ব্রাহ্মণ সন্তান বলে এই জানে না। আরে এই ব্রাহ্মণ কথাটাতে জোর দেওয়ার কি আছে? অ্যাকচুয়ালি আগেকার দিনে কি হতো, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতো মানে পুজো করতো, ব্রাহ্মণের ছেলেই মানে তার বাড়িতে পড়াশোনার রীতিনীতি মানে পাঠশালার ব্যাপারটা থাকতো, ব্রাহ্মণদের মধ্যেই এডুকেশনের কালচারটা থাকতো, ঠিক আছে। যার জন্য ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ যে সব জিনিস নিয়ম অনুশাসন বলে সেগুলো তার ছেলের মধ্যেও আর কি আসবে, এটাই আমরা ধরেছি। কিন্তু এখন তার সেরকম সিস্টেম নেই, এখন তার ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ মানে পুজো করে এরকম নয়। আর এরকম এখন তো ডাক্তারের ছেলে ডাক্তার এরকম তো নয়, বহু আছে যে অন্য কারোর ছেলে অন্য কিছু হয়েছে, ঠিক আছে। তো তাহলে এই যে ব্রাহ্মণের ছেলে বলে আলাদা করে বলা হয় সেটা নয়। আমি মনে করি যে কোনো ফ্যামিলিতে এই যে পুজোর ব্যাপারটা সবারই শিখে রাখার দরকার একটু আধটু, মানে যেটুকুনি আর কি প্রতিদিনের নিত্য পুজোর যে ব্যাপারটা সবারই, আর সেটা করতে পারাটা উচিত আমার মনে হয়। তাই কারণ কারোর যদি একটু শরীর টরীর খারাপ হয় তাহলে তাদের বাড়ির যিনি দেবতা আছেন তারা তাদের নিত্য যে ভোগ সেটা যেন থেকে বঞ্চিত না হয়, এটা তার জন্য সে কখনো বর হতে পারে কখনো সন্তান হতে পারে, সবারই শিখে রাখা উচিত। সেখানে ব্রাহ্মণ বাড়ির ছেলে সে দেয় না হ্যানা ত্যানা, আমি অনেক ব্রাহ্মণ বাড়ির ছেলেকে পইতে পড়তে দেখি না, তারা মানে না, তারা নাস্তিক, ঠিক আছে। তো ব্রাহ্মণ বাড়ি বলে হাইলাইটের ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে সবার বাড়িতে যদি এরকম থাকে যে মা বাবার বাচ্চা থাকেন এবং তাদের বাড়িতে পুজো পাঠ হয়, তাহলে নিত্য পুজোটা যেটা সেটা সেক্ষেত্রে যদি মা অসুস্থ থাকেন তাহলে ঠিক আছে, তাহলে বাচ্চাটিকে দিয়ে বা তার বাবাকে দিয়ে ম্যানেজ করানোর ব্যাপারটা শেখাটা উচিত, তাই না? সেটা আমি পারি না বা ও করে না বা ও চায় না করতে বা আমার মেয়েকে শেখাতে পারেনি, এগুলো ফেলিওর ফল্ট, ঠিক আছে, এটা বলার ছিল।
তো এইবার আমাদের ম্যান্ডি সে প্রচুর এক্সকিউজ দিচ্ছে, এটা বোতলের কথা কি যে মঙ্গলবার এই শনিবার এই জন্য এই হ্যানা ত্যানা, হ্যাঁ এগুলো অবশ্যই এক্সকিউজ, এগুলো এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই। আলটিমেটলি কী হয়েছে বলো তো, ম্যান্ডি সো এক্সাইটেড ছিল গাড়িটা, ও ভেবেছিল যেদিনই টাকা দেবে ওদের মানে ভীষণ ইনস্ট্যান্ট রেমিডি ওরা জোগাড় করে, তো মানে এক্ষুনি টিনের বাড়ি করব, 1 মাসের মধ্যে আমার টিনের বাড়ি করতে হবে, তাতে যদি কারো থেকে ধার করতে হয় করবো, এক্ষুনি আমাকে চেন্নাই যেতে হবে, তার জন্য যদি রুপোর থালা বিক্রি করে দিতে হয় বেচে দেবো, মানে ভীষণ ইনস্ট্যান্ট রেমিডি চায়। তো ও ভেবেছিল যে টাকা দিয়ে ডাউন পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে গাড়িটা দিয়ে দেবে। তো এই যে 10 দিন ওদেরকে ওয়েট করতে হচ্ছে, এটার জন্যই ও নাছোড়বান্দা হয়ে গেছিলো। মানে 10 দিন ওয়েট করাটা ওর কাছে ইম্পসিবল ব্যাপার ছিল ওদের কাছে, যে কখন গাড়িটা হাতে পাবো, কখন সেটাকে সবাইকে দেখাবো। তো সেই জায়গায় যেহেতু গাড়িটা মানে হাতে পেতে 10 দিন সময় লেগেছে, তখন সেটা অম্বুবাচীর মধ্যে পাচ্ছে কি মানে কি বলবো, পুণ্য বাড়ে পাচ্ছে কি শুভ দিনে পাচ্ছে, সেগুলো আর ম্যাটার করেনি। জিনিসটা পেয়েছেন, জিনিসটা নিতে হবে, তাই চলে গেছে। তবে হ্যাঁ, আমি মনে করি ডাউন পেমেন্ট যেদিন হয়েছে সেই দিনটাই কাউন্ট করা উচিত, কবে হাতে পেয়েছে সেটা বড় কথা নয়। আচ্ছা, এইবার বারবার করে হাইলাইট করছে আমাদের বোতল যে মায়ের কথা আমি বলেছি, আমি অম্বুবাচীর কথা বলেছি, মায়ের কথা বলেছি, মা সবার, এরম প্রথম তো নয় যে ও গাড়ি একা অ্যাচিভ করেছে, এরকম তো নয়। বহু কন্টেন্ট ক্রিয়েটার যারা খুবই গরিব ছিল তারা বাড়ি করেছে, গাড়ি করেছে, অনেক কিছু কিনেছে, তো তাদের সেই অ্যাচিভমেন্টগুলো দেখেছি যেখানে তাদের মা বাবারা ছিল। তো সেই জায়গা থেকে মা মিসিং, তার জন্য আমি বলেছি। আচ্ছা, এইবার এটা সত্যি যে কিছু না কিছু মানে আমাদের পানি কাকির সাথে তার মেয়ের হয়েছে, এক্স্যাক্টলি পানি কাকির সাথে পানি কাকির মেয়ে হয়েছিল, তার জন্য ওই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল, মানে ওই তোমার হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিওটা। আর যতদূর মনে হয় পানি কাকি ওই যে যাওয়া মানে ওই গাড়ির ব্যাপারটা আগে বলে দিয়েছে বলেই একটা সমস্যা হয়েছে, কারণ ম্যান্ডি ব্যাপারটা মানে পানি কাকির ভিডিওতে হিন্স দিয়ে দিয়েছে, এটা ম্যান্ডির ভালো লাগেনি, এই নিয়ে হয়তো মেয়ে মায়ের তর্ক বিতর্ক হয়েছে, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার হওয়াটা, আর তার জন্য মান অভিমানে পালাটা চলছিল। এইবার তাই জন্য ওর মা আসেননি, এটাও সত্যি। কিন্তু মাকে নিয়ে যায়নি বলে যে হাইলাইটসটা করছে বোতল, সেটাও ঠিক নয়, কারণ মাকে যদি এতই প্রায়োরিটি দেওয়ার ব্যাপার থাকে, তাহলে ম্যান্ডির মায়ের কথা বাদ দিলাম, নিজের মাকে কি সেই প্রায়োরিটি দিয়েছে আমাদের বোতল তো তার দোকানে পুজোর দিনে তার শুধু শ্বশুরকেই আমরা দেখেছি, কোথায় তার মা বাবা বোনদের তো দেখিনি, কারণ এই অ্যাচিভমেন্টটা বোতল আর বোতলের বরের দুজনের, তাহলে সেখানে বোতলের বরের বাড়ির লোক ছিল, কিন্তু মানে সেখানে ভাগ্নি আর তার বাবা ছিল, বোতলের মা বাবাকে তো দেখা যায়নি। পরে এসেও তো বিকালবেলাও তো বোতলের মাকে সেই দোকানে যেতে দেখা যায়নি। তাহলে পরের মা আর নিজের মা কি? তো পরের মায়ের ব্যাপারে অনেক চরকায় তেল দেওয়া যায়, নিজের মায়ের ব্যাপারটা দেওয়া যায়। তাহলে ওর মা যদি ওর শুভ মুহূর্তে থাকাটা অবশ্যই উচিত ছিল, ওর মার যদি ওই গাড়িতে চড়ার উচিত ছিল প্রথম দিন, এমন দরকার পড়লে গাড়ি ভাড়া করে ওদের নিয়ে যাওয়া উচিত ছিল, তো ভাই তোমার মাকেও তাহলে গাড়ি ভাড়া করে নিয়ে এসে দোকানে বসানো উচিত ছিল, তাই না? তো সেই ব্যাপারটায় নজর রাখতে হবে। পরের মাকে নিয়ে বলা তো যায়, নিজের মায়ের ব্যাপারটা কেন করা হলো না, কেন বলা হলো না? শুধু বলা হবে আমার মা অসুস্থ বলে জামাই ষষ্ঠী হয় না, মা অসুস্থ বলে আসে না, অথচ এই অসুস্থ মাই 4 তলায় উঠে বাজার দিয়ে আসতে যেত, যখন কিনা ওই যে ফ্ল্যাট কাণ্ড হলো তখন। তাহলে মা যদি অসুস্থ, তো সেই সময় সব কিছু করতে পেরেছে, এখন আর করতে পারছে না, এই কদিনে খুব বেশি অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলা আছে। টাটা।